ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা জিআই সম্পর্কে এই ক্লাসটা করব এবং এই ক্লাসটাতে আমরা জিআই এর টোটাল কনসেপ্টের ওপরে বেশ কিছু প্রশ্ন দেখব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই সব প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে দেখতে পাবে এবং সেই ধরনের প্রশ্নগুলো কীভাবে সহজে শর্টকাট মেথডে করা যায় সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তো চলো একদম প্রথম প্রশ্নটায় আমরা আসবো। দেখো একদম প্রথম প্রশ্ন যে আছে সেই প্রথম প্রশ্নে কি বলা আছে। দেখো এখানে বেশ কিছু সিরিজ দেওয়া আছে এবং তার পরবর্তী সংখ্যাটা আমাকে বার করতে হবে। যেমন এখানে যদি আমরা দেখি, দেখো প্রথম বক্সে আছে 4 এবং 16, তারপরে 5 25, 6 36, 7 49, 1 কোয়ারি মার্ক। তো একটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে 4 তার বর্গই হচ্ছে 16। ঠিক ঠিক একইভাবে 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36, 7-এর বর্গ 49 যদি হয় তাহলে অবশ্যই 1-এর বর্গ এখানে বসবে। আর 1-এর বর্গ মানেই কি? 1-এর বর্গ মানে আমরা জানি যে একই হয়, তাহলে 1-এর স্কোয়ার এখানে হবে 1। ফলে অপশন এ অর্থাৎ এখানে যেটা অপশন ক সেইটা হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। চলো আমরা নেক্সট প্রশ্নটাই চলে আসি। দেখো পরের প্রশ্ন কি বলেছে, বলছে নিম্নের চিত্রে কটা ত্রিভুজ আছে? নিম্নের চিত্রে কটা ত্রিভুজ আছে? তো এটা করার জন্য একটা কনসেপ্টের দরকার। সেই কনসেপ্টটা আমরা যখন ফিগার কাউন্টিং করব টোটাল পোর্শনটা আমরা দেখব, কিন্তু শুধুমাত্র এইটুকু প্রশ্নের জন্য আমরা দেখে নেবো যে কীভাবে করব। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ সেখানে খালি চোখে মোটামুটি কটা ত্রিভুজ দেখা যাচ্ছে? দুটো। এই একটা নাম্বারিং করছি দেখো, আর এই একটা, দুটো ত্রিভুজ। তো 1 আর 2, এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে টোটাল ত্রিভুজ পাবো। দেখো 1 আর 2 যোগ করলে কত পাবো? 3। তাহলে এখানে কিন্তু টোটাল ত্রিভুজ আছে 3টে। আমরা যদি কাউন্ট করেও দেখি তাহলে দেখো এই বড় ত্রিভুজটা একটা ত্রিভুজ, এই একটা ছোট দুটো ত্রিভুজ, এই একটা ত্রিভুজ 3টে। তাহলে এখানে টোটাল কটা ত্রিভুজ আছে? 3টে। এর করসপন্ডিং আরও দু একটা জিনিস আমি বলে নিই। যেমন ধরো সাপোজ আমি একটা ছবি আঁকছি, ধরো এই একটা পিকচার আঁকলাম, এইরকম ভাগ করলাম। তাহলে দেখো এখানে আমি যদি বলি মোট কটা ত্রিভুজ হবে, প্রথমে নাম্বারিং করো, এটা 1, এটা 2 আর এটা 3। তো এই 1, 2 এবং 3 যদি আমরা যোগ করি, 3 2 5 আর 1 6, তাহলে এই যে ফিগারটা আঁকলাম সেখানে কিন্তু টোটাল আমাদের 6টা ত্রিভুজ আছে। ঠিক আছে, এরপর দেখো আর একটু যদি বড় ফিগার নিই, অর্থাৎ বেস যদি আমরা দুটো করি, ধরো এই রকম করে দুটো বেস করলাম। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, প্রথম বেসটার সাপেক্ষে এইটা কাউন্টিং করব 1 2, আবার দ্বিতীয় বেসের সাপেক্ষেও কাউন্টিং করব 1 2। তাহলে আবার কি করব, 1 2 যোগ করব 3 পাবো, আবার এখানে 1 2 যোগ করব 3, তাহলে এখানে টোটাল ত্রিভুজ হবে 6টা। তো এর একটা বিস্তারিত ক্লাস আমরা পরে করব। এখন যেটুকু জানার দরকার ছিল সেটা আমরা করলাম। খালি চোখে যটা ত্রিভুজ দেখা যায় নাম্বারিং করবে 1 2 3 ইত্যাদি, সেই সংখ্যাগুলোকে যোগ করে দেবে, তাহলে কিন্তু টোটাল ত্রিভুজের সংখ্যা তোমরা পেয়ে যাবে। চলো পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নে দেখো একটা প্রবলেম ফিগার দিয়েছে এবং সেখান থেকে আমাকে শূন্য স্থান পূরণ করতে বলেছে। অর্থাৎ এই প্রবলেম ফিগারটা দেখে তোমাকে অনুভব করতে হবে যে পরবর্তী ফিগারটা কী হবে। অর্থাৎ এখানে 1 2 এই দুটো ফিগারের মধ্যে যে সামঞ্জস্য আছে, 3 4 সেই সামঞ্জস্য আছে, আবার 5 তারপরের ফিগারটা কী হবে। তো তুমি দেখো প্রথম ফিগারটা একটা সার্কেল, তারপরে কি হয়েছে, সেই সার্কেলের ভেতরে আরও একটা অনুরূপ সার্কেলই ঢুকেছে। তারপরের দুটো ফিগার দেখো একটা ত্রিভুজ, তো কী হয়েছে, তারপরের ফিগারে সেই ত্রিভুজের ভেতরে আর একটা অনুরূপ ত্রিভুজ ঢুকেছে। ঠিক একইভাবে এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, পরের ফিগারে কী হবে, সেম একটা আয়তক্ষেত্র এর ভেতরে ঢুকবে। তাহলে দেখো আমরা অপশান এ মানে এখানে যেটা ক সেইটা হয়ে যাচ্ছে আমাদের প্রবলেমটার অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নটায় আসবো। দেখো পরের প্রশ্নটা কি বলেছে, এখানে গিয়ার দেওয়া একটা সমস্যা আমাকে দেওয়া হয়েছে। ঠিক, তো এখানে কি বলেছে, বলছে যদি এক্স গিয়ার ঘড়ির কাঁটার দিকে 10 RPM এই স্থির গতিতে ঘুরে তাহলে ওয়াই গিয়ার কীভাবে ঘুরবে। এই প্রথম যে ফিগারটা এইটা হচ্ছে এক্স আর এইটা ওয়াই। তাহলে দেখো মনে রাখবে পরপর দুটো যদি থাকে, মানে ধরো এই একটা চাকা লাগানো আছে, এই প্রথমটা যদি ধরো ক্লকওয়াইজ ঘুরে তাহলে দ্বিতীয়টা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ বিপরীত ঘুরবে। ঠিক, এটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো কি বলছে, এক্স গিয়ার ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে এই ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে এই যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, দ্বিতীয়টা ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আবার দ্বিতীয়টা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তৃতীয়টা ঘুরবে ঘড়ির কাঁটার দিকে, তাহলে চতুর্থটা ঘুরবে আবার উল্টো মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ওয়াই গিয়ার এইটা ওয়াই আর এইটা ছিল এক্স। ঠিক আছে, তো এক্স গিয়ার যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তারপরেরটা ঘড়ির কাঁটার বিপরীতে, তারপরেরটা আবার ঘড়ির কাঁটার দিকে, পরেরটা আবার ঘড়ির কাঁটার বিপরীতে, মানে পরপর দুটো অ্যাডজাসেন্ট গিয়ার ঠিক উল্টো পথে ঘোরে। একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অন্যটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে ওয়াই কাঁটা কী পেলাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এবার দেখো অপশানগুলো কি বলেছে, না ঘুরে কাঁটাটা স্থির থাকবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। ফলে এখানে
অপশন 2 মানে এখানে যেটা খ দেখাচ্ছে সেইটা হয়ে যাবে আমাদের প্রবলেমটার অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নটায় আসি। পরের প্রশ্নটা দেখো, বলেছে ঘড়িতে এখন 8টা বাজে, তাহলে ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা কত হবে? ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যবর্তী যে কোণটা সেইটা কত হবে? এখন মনে রাখবে, আমরা জানি একটা ঘড়িতে 12টা কাঁটা থাকে, তার মানে 12টা ঘর থাকে, ঠিক কিনা? 12টা ঘর থাকে। তো এইরকম একটা বৃত্ত টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে, আর যদি তাতে 12টা ঘর থাকে তাহলে প্রত্যেকটা ঘর 12 দিয়ে ভাগ করো, 30 ডিগ্রি করে কোণ করে, মানে প্রত্যেক 5 মিনিট অন্তর 30 ডিগ্রি কোণ হয়, বা প্রত্যেক 1 মিনিটে 6 ডিগ্রি কোণ তৈরি হয়। বুঝতে পারলে? আমি আবার বিষয়টা বলছি, ধরো এই একটা বৃত্ত টোটাল কত কোণ করে? 360 ডিগ্রি, ঠিক আছে? আর আমরা কি করি, ঘড়িতে জানি এটাকে 12 ভাগ করা থাকে, তাহলে এক একটা ভাগ মানে 12টা ভাগ থাকে, 1 2 3 4 5 6 7 8 9 করে 12টা ভাগ যদি থাকে, তাহলে প্রত্যেকটা ভাগ হচ্ছে 30 ডিগ্রি করে। তার মানে কি, প্রত্যেক 5 মিনিট অন্তর 30 ডিগ্রি, 5 মিনিট অন্তর 30 ডিগ্রি, এরকম করে। এবার ভাবো 5 মিনিট অন্তর যদি 30 ডিগ্রি হয়, তাহলে এক মিনিটে 30/5 মানে 6 ডিগ্রি কোণ তৈরি হয়। এক মিনিটে 6 ডিগ্রি কোণ তৈরি হয়। ওকে, এখন দেখো, আমরা যখন ঘড়ি ফিগারটা আঁকবো, তাহলে ঘড়ির ফিগারটাই আঁকলাম, 8টা বাজছে, তাহলে 12টার কাঁটার দিকে একটা কাঁটা থাকবে, আর 8টা মোটামুটিভাবে এইরকম একটা থাকবে। এবার দেখো 8-এর পরে 9টা, তারপর 10টা, তারপর 11টা 12টা, 4 ঘর হচ্ছে কিনা? 1 ঘর, 2 ঘর, এটা 2 ঘর, 3 ঘর, 4 ঘর, আর প্রত্যেকটা ঘর 30 ডিগ্রি করে, তাহলে 4 × 30, তার মানে 120 ডিগ্রি কোণ তৈরি হবে। বুঝতে পারলে? 8টার ঘরে একটা কাঁটা আছে, আর 12টার ঘরে একটা কাঁটা আছে, তাহলে 8টার পর 9টা 1 ঘর হলো, 9টার পর 10টা আর 1 ঘর হলো, 10টার পর 11টা 1 ঘর হলো, 11টার পর 12টা 1 ঘর হলো, 4 ঘর হচ্ছে, আর প্রত্যেকটা ঘর হচ্ছে 30 ডিগ্রি করে, তাহলে 4 ঘরে 4 × 30 মানে 120 ডিগ্রি। ফলে এখানে দেখো আমাদের অপশন খ যেটা, সেইটা হয়ে যাচ্ছে সমস্যাটার উত্তর। চলো নেক্সট প্রশ্নটায় আসি। পরের প্রশ্নটা দেখো, বলছে বার্ড এবং তার সঙ্গে ফেদারের যা সম্পর্ক, ফিশের সঙ্গে কী সম্পর্ক? বার্ড আমরা জানি বার্ডের কি দেহে পালক থাকে, ফেদার হচ্ছে সেই পালক। তাহলে ফিশের দেহে কী থাকে? ফিশের দেহে থাকে, বা মাছের দেহে কী থাকে? আমরা জানি মাছের দেহে যেটা থাকে সেটা হচ্ছে আঁশ। তো আমরা দেখব কোন মিনিংটা আঁশ। টেল মানে তো লেজ, আঁশ নয়। বিগ মানে ঠোঁট, আঁশ নয়। উইং মানে হচ্ছে পাখা, আঁশ নয়। স্কেল মানে কিন্তু মনে রাখবে আঁশ। তাহলে স্কেল মানে কি? স্কেল মানে হচ্ছে আঁশ, আর মাছের দেহে আঁশ থাকে। তাহলে বার্ডের দেহে যদি পালক থাকে, মাছের দেহে থাকবে আঁশ, স্কেল। তার মানে এখানে অপশান ক হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নটায় আসি। পরের প্রশ্নটা দেখো, এখানে একটা নাম্বার সিরিজ দেওয়া হয়েছে, দিয়ে আমাকে বলছে যে পরবর্তী সংখ্যাটা কী হবে। নাম্বার সিরিজটা কী আছে? 3, 6, 11, 18, 27। আমি আর একটা কথা বলে নিই, প্রত্যেকটা প্রশ্ন একটু পজ করবে, আগে নিজে টেস্ট করবে পাচ্ছ কি না পাচ্ছ, তারপরে সলিউশনটা দেখো। পুরো ভিডিওটাতে এরকমভাবেই দেখতে থাকো। তো দেখো, প্রথম সংখ্যা আছে 3, তারপরে 6, 11, 18, 27। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, 3 থেকে 6 কত বাড়ছে? 3 বাড়ছে। 6 থেকে 11 5 বাড়ছে। আচ্ছা, 6 থেকে 11 বাড়ছে আমার 5। ঠিক একইভাবে 1 মিনিট, 6 থেকে 11 বাড়ছে আমার 5। তার প্রথম 3 থেকে 6 কত বাড়লো? 3 বাড়লো। 6 থেকে 11 কত বাড়লো? 5 বাড়লো। 11 থেকে 18 কত বাড়বে? 7। তারপরে 18 থেকে 27 কত বাড়বে? 9। তার মানে বিজোড় সংখ্যায় বাড়ছে। প্রথমে 3 বিজোড় সংখ্যা বাড়লো, তারপরে 5 বিজোড় সংখ্যা, 7 বিজোড় সংখ্যা, 9 বিজোড় সংখ্যা, 9-এর পরের বিজোড় সংখ্যা 11। তাহলে 27-এর পর কী হবে? 11 বাড়বে। এখন 27-এর সঙ্গে যদি আমি 11 যোগ করি, তাহলে আমরা পাবো 38। তাহলে পরের যে সংখ্যাটা সেটা হবে 38। বোঝা গেল? অর্থাৎ 3, 5, 7, 9, 11, 13, 15 এরকম করে করে সিরিজটা বাড়ছে। প্রথমে 3 বেড়েছে, তারপর 5, তারপর 7, তারপর 9, তারপরে কত বাড়বে? 11। তাহলে 27-এর সঙ্গে যদি আমি 11 যোগ করি, পাবো 38। ফলে এখানে অপশন খ যেটা, সেইটা হয়ে গেল আমাদের প্রশ্নটার উত্তর। চলো নেক্সট পরের প্রশ্নটায় আসি। হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফলোয়িং ফিগার। আমি তোমাদেরকে শেখালাম, যদিও এর একটা বিস্তারিত ক্লাস দেবো, ঠিক আছে? তোমরা এই ফিগারটা টেস্ট করে দেখবে নিজেরা পাচ্ছ কিনা। এখানে আমি উত্তরটা বলে রাখছি, 21টা হবে ফিগারটার অ্যান্সার, অর্থাৎ এখানে টোটাল ট্রায়াঙ্গেল হবে 21টা। তোমরা অবশ্যই এটা দেখবে এবং কমেন্ট করবে। যদিও আমি এটার একটা গোটা ক্লাস করাবো, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল, টোটাল নাম্বার অফ স্কোয়ার, টোটাল নাম্বার অফ রেক্টেঙ্গেল, মোট আয়তক্ষেত্রের সংখ্যা, মোট বর্গক্ষেত্রের সংখ্যা, মোট ত্রিভুজের সংখ্যা, টোটাল স্ট্রেট লাইনের সংখ্যা, মোট উলম্ব স্ট্রেট লাইনের সংখ্যা, মোট অনুভূমিক স্ট্রেট লাইনের সংখ্যা। এর জন্য একটা টোটাল ক্লাস দরকার আছে। তোমাদেরকে তো আমি ব্যাখ্যাটা দেখালাম, তাহলে সেম ব্যাখ্যা দিয়ে এটা তোমরা টেস্ট করে দেখবে। আমি অ্যান্সারটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। চলো নেক্সট প্রশ্নটায় আসি। পরের প্রশ্নটা দেখো, বলছে প্রশ্নবোধক স্থানে কোন অঙ্কটা
সংখ্যাটা বসবে। তোমরা যারা ডাব্লিউবিসিএস দিয়েছো তারা দেখেছো এরকম প্রশ্ন হামেশাই আসে, বিশেষ করে ডাব্লিউবিসিএসের যে প্রশ্নগুলো। এখানে পুরোটা একটু ভালো করে দেখো, দরকার হলে একটু পজ করো, তারপরে লক্ষ্য করে দেখো। আমি অ্যান্সারটা বলছি, তোমরা পরে অ্যান্সারটাকে চেক করে নেবে। এখানে কি হয়েছে, অনুভূমিক পরপর দুটো সংখ্যা বিয়োগ করে ওপরে লিখেছি। যেমন ধরো 6 আর 2 বিয়োগ করলে কত হয় 4, দেখো ওপরে লেখা আছে। আচ্ছা, 9 আর 3 বিয়োগ করলে কত হয় 6, দেখো ঠিক ওপরে লেখা আছে। আবার 3 আর 1 বিয়োগ করলে কত হয় 2, দেখো ঠিক ওপরে লেখা আছে। একইভাবে দেখো 19 আর 10 বিয়োগ করলে 9 হয়, দেখো ওপরে লেখা আছে। 10 আর 3 বিয়োগ করলে 10 আর 7 বিয়োগ করলে 3 হয়, দেখো ওপরে লেখা আছে। ঠিক তেমনি 7 থেকে কত বিয়োগ করলে ওপরে 1 আসবে না 6, ফলে আমার পরের সংখ্যাটা হয়ে যাবে 6। পুরো বিষয়টা আমি আরেকবার বলে নিচ্ছি, ভালো করে শুনে নাও। সেটা কি, ব্যাপারটা হচ্ছে অনুভূমিক দুটো, যেমন এই দুটো বিয়োগ করে উপরে লিখেছে 4, এই দুটো বিয়োগ করে 6 ওপরে লিখেছে, আবার এই দুটো বিয়োগ করে 2 লিখেছে, এই দুটো বিয়োগ করে 9 ওপরে লিখেছে, 10 আর 7 বিয়োগ করে 3 ওপরে লিখেছে। ঠিক একইভাবে 7 আর কত বিয়োগ করলে 1 পাবো না, 7 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে 1 পাবো, ফলে এখানে অপশান ক হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নটায় আসি। বলছে পানির সঙ্গে পাইপের যেরূপ সম্পর্ক, বিদ্যুতের সাথে সেরূপ কার সম্পর্ক থাকবে, জেনারেটরের না তারের না আলোর না মিটারের। অ্যাকচুয়ালি পাইপ ফ্লো হয়, পানি ফ্লো হয় পাইপ দিয়ে, মানে পানি যায় পাইপের ভেতর দিয়ে। ঠিক তেমনি বিদ্যুৎ কিসের ভেতর দিয়ে যায়, তারের ভেতর দিয়ে। ফলে এখানে অপশান খ সহজ উত্তর হয়ে যাবে অ্যান্সার, অপশান খ তারের ভেতর দিয়ে। পরের প্রশ্নটাই দেখো আসবো। পরের প্রশ্নটা আমাকে শূন্যস্থানে কি বসবে এটা জিজ্ঞেস করেছে। প্রথমে আছে 0.03, তারপরে আছে দেখো 0.12, তারপরে আছে 0.48। যদি ভালো করে লক্ষ্য করো দেখো প্রত্যেকটা রাশি কিন্তু 4 গুণ হচ্ছে। 3 4 12, 4 দিয়ে গুণ করা হয়েছে, 12 4 48, 4 দিয়ে গুণ করা হয়েছে। ঠিক তেমনি একেও তাহলে 4 দিয়ে গুণ করো। যখন 0.48 একে 4 দিয়ে গুণ করবে তাহলে কত পাবে দেখো তো, গুণ করলে 8 4 32, 2 হাতে 3, 4 4 16 আর 3 19। কিন্তু এখানে দশমিকের পরে দুটো ঘর আছে, তাই দু ঘর আগে দশমিক, 2 আর 9 আগে দশমিক, ফলে হলো 1.92। তাহলে দেখো 1.92 আছে অপশান খতে, 4 দিয়ে গুণ করা হয়েছে, আর কিছু করা হয়নি। ফলে পরের প্রশ্নটায় আমরা চলে আসি। দেখো নেক্সট প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুব সুন্দর একটা ক্রিটিক্যাল প্রশ্নও তোমরা ভাবতে পারো। এখানে দেখো কি বলা আছে, বলছে একটা ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হয় তার 1.5 গুণ কট আউট হয়। মোট উইকেট এর অর্ধেক বোল্ড আউট হলে কতজন কট আউট হয়েছে। একটা কথা মাথায় রাখবে, একটা ক্রিকেট খেলে 11 জন খেলে, কিন্তু উইকেট 10টা হয়, কারণ 11তম উইকেটটা জীবনে পড়তে পারে না। 10তম উইকেট পড়লো মানে শেষ একজন তো আর খেলতে পারে না। তাহলে ওইখানে বোল্ড হওয়া, কট হওয়া বা যেভাবেই হোক আউট হওয়া, মোট 10 জনই আউট হতে পারে, 11 জন কিন্তু আউট হতে পারে না। তাহলে মোট আউটের সংখ্যা 10 জন হবে। ঠিক, বেশ বোঝা গেল। এবার যদি টোটাল 10 জন আউট হয় তাহলে অর্ধেক হচ্ছে বোল্ড আউট, তাহলে 10-এর অর্ধেক কত বলো 5, এই 5টা হচ্ছে কি না বোল্ড আউট হয়েছে, 5 জন বোল্ড আউট হয়েছে। তাহলে 5 জন যদি বোল্ড আউট হয়, রেস্ট অফ অল 5 আর 5 জন আছে তারা কি হয়েছে, স্ট্যাম্প আউট হয়েছে এবং এবং কট আউট হয়েছে। তাহলে এই 5 জনের মধ্যে কতজন স্ট্যাম্প আউট আর কতজন কট আউট হয়েছে এটা আমাকে বের করতে হবে। এবার দেখো বলছে যতজন স্ট্যাম্প আউট হয়েছে তার 1.5 গুণ কট আউট হয়। তাহলে এই 5কে এমন দুটো সংখ্যায় ভাগ করতে হবে যাতে একটা আর একটা 1.5 গুণ হয়। এটাকে আমি মুছে দিই, তাহলে এটা তো বুঝতে পারলে 5 জন হয়ে গেছে বোল্ড আউট। বাকি যে 5 জন, সেই 5 জনকে আমাকে দুটো অংশে ডিভাইড করতে হবে, সেই দুটো অংশের যোগফল যেন 5 হয় এবং একটা আর একটার 1.5 গুণ হয়। ঠিক আছে, তো এখানে বলেছে যতজন স্ট্যাম্প আউট হয় তার 1.5 গুণ কট আউট হয়। তাহলে কি, স্ট্যাম্প আউট যতজন হচ্ছে, কট আউট তার 1.5 গুণ। তাহলে এখানে এই দুটো সংখ্যাকে কত বসালে আমার 5 হবে এবং একটা আর একটা 1.5 গুণ হবে। দেখো যদি এটাকে 2 বসাই আর এটাকে যদি 3 বসাই তাহলে যোগফল হবে 5, আবার 2-এর 1.5 গুণ কিন্তু 3। দেখো 2 গুণ 1.5 মানেই 1.5, 2কে যদি 1.5 দিয়ে গুণ করো তাহলেই দেখো হবে 3। তাহলে 2 জন হচ্ছে স্ট্যাম্প আউট, তার 1.5 গুণ কট আউট, মানে 3 জন হচ্ছে কট আউট আর 5 জন হচ্ছে বোল্ড আউট। বোঝা গেল? তাহলে আমি যে 5টা সেটাকে দুভাগ করলাম, একটা দুভাগ আর একটা 3, একটা 2 আর একটা 3। কেন না, 2-এর 1.5 গুণই হচ্ছে 3, আমাকে ওই শর্তটা মেনে চলতে হবে। এবার দেখো আমাকে কি বলেছে যে কতজন কট আউট হয়। কট আউট হয়েছে 3 জন, বোল্ড আউট হয়েছে 5 জন, আর আমাকে এখানে বলেছে স্ট্যাম্প আউট হয়েছে 2 জন। তাহলে এখানে আমাকে জিজ্ঞেস করেছিল কতজন কট আউট হলো, কতজন কট আউট হলো, তাহলে 3 জন কট আউট হলো। অপশান খ হয়ে যাবে তোমাদের সমস্যাটার উত্তর। চলো নেক্সট প্রশ্নটায় আসি। পরের প্রশ্নটা দেখো, যেমনটা আমি বলছিলাম ফিগারের আমি একটা ডিটেল ক্লাস করাবো, কোনো চিন্তার ব্যাপার নেই। এখন এইটুকু দেখো, বলছে নিচের চিত্রে কতগুলো আয়তক্ষেত্র কতগুলো বর্গক্ষেত্র আছে। তাহলে আগে আমরা কি করব, আগে আমরা বর্গক্ষেত্রটা কাউন্ট করছি। দেখো এই একটা বর্গক্ষেত্র, এই একটা দুটো, এই একটা 3টে,
এই একটা 4টা আর এই নিচে একটা 5টা, তাহলে বর্গক্ষেত্র কটা হলো 5টা। বেশ, এবার আমরা আয়তক্ষেত্রে আসবো। মনে রেখে দেবে বর্গক্ষেত্র পেয়েছি 5টা, ঠিক আছে। এবারে দেখো আয়তক্ষেত্র, লক্ষ্য করো এই একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, দুটো আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র 4টা, বর্গক্ষেত্র 5টা, তাহলে 4 আর 5 কোথায় আছে দেখো অপশান খ। ফলে এখানে অপশান খ হয়ে যাবে তোমাদের সমস্যাটার উত্তর। চলো নেক্সট প্রশ্নটায় আসি। বলছে নিচের ছবিগুলোর মধ্যে কোনটা আলাদা, মানে কোনটা ভিন্ন। একটা জিনিস ছবিগুলোতে যদি লক্ষ্য করো, দেখো এই ভেতরের যে অংশগুলো আছে বা দাগগুলো আছে তারা কিন্তু ওয়ান সাইড করেনি, মানে একটা আর একটার সঙ্গে মিট করেনি বা টাচও করেনি। এখানেও লক্ষ্য করে দেখো এই যে ফিগারটা সেটা কিন্তু নিচেরটার সঙ্গে টাচ করেনি, এখানেও দেখো টাচ করেনি। এইখানে কিন্তু প্রত্যেকটা ফিগার বৃত্তটার সঙ্গে টাচ করে গেছে, তাহলে এই হচ্ছে আলাদা। ফলে অপশান খ হয়ে যাবে আমাদের প্রবলেমটার অ্যান্সার। একমাত্র ওইটাতেই ভেতরের ফিগারগুলো কাউকে টাচ করেছে, বাকিগুলোতে কিন্তু টাচ করেনি। পরের প্রশ্নটা দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন, লক্ষ্য করো 1, 1, 2, 3, 5, 8, 13, 21 এই ধারাটার 10তম পদ কত হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখে নাও, একটা, দুটো, তিনটে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 10তম পদ। কিন্তু এই সিরিজটা তৈরি কী করে হয়েছে ভালো করে বোঝো। 1 আর 1 যোগ করা হয়েছে, দেখো 2 পেয়েছি। 1 আর 2 মানে প্রিভিয়াস টার্মের সঙ্গে যোগ করে তারপরের টার্মটা তৈরি করছে। 1 আর 2 যোগ করে 3 পেয়েছি, 2 আর 3 যোগ করে 5 পেয়েছি, 3 আর 5 যোগ করে 8 পেয়েছি, 5 আর 8 যোগ করে 13 পেয়েছি, 8 আর 13 যোগ করে 21 পেয়েছি। তাহলে পরেরটা কী হবে? 13 আর 21 যোগ করে দাও, কত হবে? 4, 3, 34। তারপরেরটা কী হবে? আবার 21 আর 34 যোগ করে দাও, তাহলে 34 এবং 21 যদি আমরা যোগ করি পাচ্ছি 5 এবং 5, 55। ফলে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। গোনাতে ভুল করো না, লোকে ওই 34টাই উত্তর করে দেয়, কিন্তু এখানে 34টা জানতে চাইনি, 10তম পদ বলেছে, মানে এই গ্যাপটাও নয়, তার পরেরটা জানতে চাইছে, বুঝতে পারলে? 1 1 2 পরেরটা, 1 2 3 তারপরেরটা, 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 5 13, 13 আর 8 21, 21 আর 13 34, 34 আর 21 55। ফলে অপশান ঘ যেটা দেখাচ্ছে সেটা হবে তোমাদের প্রপার অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নটায় আসি। বলছে পরের প্রশ্নটা দেখো, মেয়ার ইজ টু হর্স অ্যাজ বিচ ইজ টু কী হবে? হর্স মানে ঘোড়া, মেয়ার মানেও তো সেই ঘোড়া সম্পর্কিত বা ঘোড়া ওই যাত্রাকেই বোঝাচ্ছে, ঠিক একইভাবে বিচ কুত্তা। তাহলে এটা কোন যাত্রাকে বোঝাবে? বিয়ারকে? নিশ্চয়ই না। অক্স? না। মারকে? না। ডগ? অবশ্যই কুকুর এবং বিচের মধ্যে ওরা দুজনই কিন্তু কুকুর জাতির, কুত্তা জাতির, আমরা বলি না বিচ, ডগ। বিচটা একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, বাখান হিসেবে ব্যবহার করা হয়। যাই হোক, তাহলে মেয়ারের সঙ্গে হর্সের সম্পর্ক তারা একই জাতির, ঠিক একইভাবে বিচের সঙ্গে ডগ হচ্ছে একই জাতির। ফলে এটাই হবে অ্যান্সার। পরেরটা দেখো, এখানেও আমাকে জিজ্ঞেস করেছে যে পরবর্তী সংখ্যাটি কী হবে। এখানে দেখো যে সংখ্যাগুলো আছে 7, 10, 16, 28, 52 অ্যান্ড গ্যাপ। তো দেখো তুমি একটা জিনিস যদি লক্ষ্য করো, 7 থেকে 10 3 বেড়েছে, 10 থেকে 16 তার ডাবল 6 বেড়েছে, 6 থেকে 28 16 থেকে 28 12 বেড়েছে, মানে আরও ডবল। তারপরে 28 থেকে 52 কত বেড়েছে? 24। তারপরে তাহলে 48 বাড়বে, বুঝলে? আবার বলছি দেখো, 7, তারপর 10, তারপর 16, তারপর 28, তারপরে 52, ঠিক তো? তাহলে দেখো প্রথমে বেড়েছে 3, 3-এর ডবল 6 বেড়েছে, 6-এর ডবল 12 বেড়েছে, 12-এর ডবল 24 বেড়েছে, 24-এর ডবল 48 বাড়বে। তাহলে আমাদের কাজ কি? 52 সঙ্গে 48টাকে যোগ করে নিতে হবে। তাহলে 52 আর 48 যোগ হবে, যোগ হয়ে কত হচ্ছে দেখো? 0, 100। ফলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ক 100। চলো নেক্সট প্রশ্নটায় আসি। পরের প্রশ্নটা বলছে নিচের 4টা চিত্রের মধ্যে একটা হচ্ছে ভিন্ন ধরনের, আলাদা, সেটা কোনটা? তুমি দেখো প্রথমটাই কিন্তু আমি বলতেই পারি এটা ইকুয়েট করছে একটা দিকে, এই তীর চিহ্নটা একদিকে আছে, এটারও দেখো একই দিকে আছে, কিন্তু এখানে দেখো দুদিকে আছে, আর এইটাও দেখো একই দিকে আছে। তাহলে একটা তীর এটাতে আছে, একটা তীর এটাতে আছে, একটা তীর এটাতে আছে, কিন্তু এখানে থার্ড ফিগারটায় দুটো তীর আছে, ফলে এটাই হচ্ছে আলাদা। ফলে অপশান গ হয়ে গেল আমাদের প্রপার অ্যান্সার। নেক্সট প্রশ্নটায় আসবো। দেখো পরের প্রশ্নটা বলছে হোয়াট অফ দ্য ফলোইং ওয়ান অফ দ্য ফলোইং figure is different from the other three. Find it and fill up the circle in your answer
সিট ইন প্রপার প্লেস। তার মানে কি, এই যে চারটার মধ্যে তিনটে একই রকম, একটা আলাদা, সেটা আমাকে খুঁজে বার করতে হবে। সহজ জিনিস, এটাও ত্রিভুজ, এটাও ত্রিভুজ, এটাও ত্রিভুজ, এটা চতুর্ভুজ, ফলে আমাদের অ্যান্সার হয়ে যাবে গ। 1 2 হচ্ছে আমরা যদি ভার্টেক্স বা কোণ কটা, কোণা কটা, একটা দুটো তিনটে, এখানেও একটা দুটো তিনটে, এখানেও দেখো একটা দুটো তিনটে, এখানে কিন্তু কোণা চারটা, একটা দুটো তিনটে চারটা, তাহলে অপশান খ বহু রকমভাবেই বলা যায়, উত্তর হয়ে যাবে এখানে অপশান খ। চলো নেক্সট প্রশ্নটায় আসি। দেখো দারুণ প্রশ্ন এটা একটা, বলছে আমার কক্ষে একজন বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে 2জন করে সন্তান সহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো? 90% ছেলেটা ভুল করে। কেন ভুল করে দেখো, প্রথমে বলেছে একজন দম্পতি, তাহলে এই ধরো দম্পতি মানে কিন্তু স্বামী স্ত্রী হলো, তাদের সাথে 2জন দম্পতি, ধরো এর সাপেক্ষে 2জন দম্পতি, আবার এর সাপেক্ষে 2জন দম্পতি, ঠিক আছে, এই একটা জোড়া, এই একটা জোড়া, দুটো দম্পতি হলো, এই 2জন মিলে একটা দম্পতি, এই 2জন মিলে আরেকটা দম্পতি, তাদের সঙ্গে প্রত্যেকের 2জন করে সন্তান, এদের 2জনের দুটো সন্তান, আবার এদের 2জনের দুটো সন্তান দিয়ে বলছে মোট কতগুলো ফিগার হলো। দেখো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা, ম্যাক্সিমাম ছেলে 10 উত্তর করে আসা, 10টা ভুল। কেন? কারণ আমার কক্ষে আমিও তো আছি, ফলে আমি আর একজন, ফলে কিন্তু সংখ্যাটা 11 হবে। এখানে ভুলটা বুঝতে পারলে যে আমার কক্ষে মোট কতজন লোক হলো, আরে ভাই আমার কক্ষে তো আমিও আছি, আর ওই দম্পতিগুলো ঢুকেছে, তাহলে কিন্তু মোট 11 জন, লোকে 10টা করে আসে, সহজ উত্তর দিয়ে দুম করে 10 দেখো আছেও, ঠিক না, কিন্তু 10 উত্তর নয়, অপশান গ 11 হয়ে যাবে অ্যান্সার, কারণ তোমার কক্ষে ঢুকেছে, তুমিও সেখানে উপস্থিত আছো, আর তুমিও লোকের মধ্যে একজন পড়ো। চলো পরের প্রশ্নটা দেখো, বলছে প্রশ্নবোধক স্থানে কোনটা হবে? প্রথম ফিগারে দেখো আছে 2, তারপর 9, তারপর 30, তারপর 93, তারপর 282, দেন কোয়েরি মার্ক। অ্যাকচুয়ালি কী হয়েছে, 2-এর 3 গুণ করে 3 যোগ করা হয়েছে, দেখো 2-এর সাথে 3 গুণ করো এবং 3 যোগ করো, 3 2 6 7 8 9 হলো, আবার 3-এর সঙ্গেও 3 গুণ, 9-এর সঙ্গে 3 গুণ করে 3 যোগ করা হয়েছে, দেখো 9 3 27 আর 3 30 হলো, ঠিক একবারে পরেরটা 30-এর 3 গুণ করে আবার 3 যোগ, 30-এর 3 গুণ 90, তার সঙ্গে 3 যোগ 93 হলো, আবার দেখো 93-এর সঙ্গে 3 গুণ করো এবং 3 যোগ করো, তাহলে দেখো 93 আর 3 গুণ করে, 1 মিনিট, 93-এর সঙ্গে 3 গুণ করে যদি আমরা 1 যোগ করি, তাহলে আমরা কত পাবো? 93 3 গুণ এবং 1 না 3 যোগ করে, তাহলে দেখো কত পাচ্ছি, 3 3 9 এবং 9 3 27 প্লাস 3, তাহলে 282 পাচ্ছি। ঠিক, তাহলে পরেরটা কী হবে, 282-র সঙ্গে আবার 3 গুণ হবে, দিয়ে আর 3 যোগ হবে, 282 গুণ 3 যোগ আবার 3, তাহলে দেখো করো, 3 2 6, 8 3 24, 4 হাতে 2, 3 2 6 7 8 প্লাস 3, তাহলে হচ্ছে 8 4 9, 8 4 9, ঠিক আছে, অপশান ঘ, তাহলে অপশান ঘ হয়ে যাচ্ছে আমাদের প্রপার অ্যান্সার, 3 গুণ করে 3 যোগ। ওকে, চলো নেক্সট ওয়ান, পরের প্রশ্ন বলছে দশম পদটা কত? এইটা করেছি, এটা রিপিট প্রশ্ন। নেক্সট প্রশ্নটা দেখব, বলছে এটা একটা ডিরেকশনের প্রবলেম, বলছে ফহিম ইজ স্ট্যান্ডিং টুয়ার্ড ইস্ট, দেন হি টার্নস রাইট, দেন হি এগেন টার্নস রাইট অ্যান্ড লেফট, হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং টু? তার মানে কি, ফহিম প্রথমে পূর্ব দিকে ছিল, তো আমরা তো জানি, আমরা যদি ডিরেকশনটাকে ভাগ করি এটা, তাহলে এই দিকটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব, আর এটা পশ্চিম, তাই না? তো প্রথমে ফহিম কী ছিল, টুয়ার্ড ইস্ট, পূর্ব দিকে মুখ করেছিল, পূর্ব দিকে যখন মুখ করবে এই দিকটা তার লেফট আর এই দিকটা তার রাইট, দেন হি টার্নস রাইট, যখনই নিচের দিকে ডান দিকে ঘুরলো তখন নিচে দক্ষিণ দিকে চলে এলো, দেন এগেন হি টার্নস রাইট, তারপরে এইখানে যখন এলো তখন তার ডান দিক হচ্ছে এই দিকটা আর বাঁ দিকে এই দিকটা, আবার রাইটে ঘুরলো, তাহলে এই দিকে ঘুরলো, এখন তার মুখটা পশ্চিম দিকে, অ্যান্ড দেন টার্ন লেফট, তাহলে আবার যদি এখানে আসি, তাহলে এই দিকটা তার রাইট, এই দিকটা লেফট, তাহলে আবার নিচের দিকে মুখ করছে, তাহলে এখন সে দক্ষিণ দিকে আছে অবশ্যই, তাহলে আমরা কি বলবো না, দক্ষিণ দিকে মানে সাউথ, ফলে অপশান গ হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, পূর্ব দিকে ছিল, তারপরে কি করলো, সে তার ডান দিকে ঘুরলো, তারপর আবার ডান দিকে ঘুরলো, দিয়ে বাঁ দিকে ঘুরলো, ঠিক আছে, তাহলে এখনও দক্ষিণ দিকে আছে। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। চলো নেক্সট ওয়ান, বলছে তারেক সাহেবের দুটি সন্তান, একটা রিমি আর একটা শাহনাজ। রিমি তারেক সাহেবের পুত্র, কিন্তু শাহনাজ তারেক সাহেবের ছেলে নয়, তাহলে তারেক সাহেবের সঙ্গে শাহনাজের সম্পর্ক খুবই সহজ, এই হচ্ছে তারেক সাহেব, তার দুটো সন্তান, একটা রিমি আর একটা শাহনাজ। বলছে রিমি হচ্ছে তারেক সাহেবের পুত্র, তারেক সাহেবের পুত্র সান হচ্ছে রিমি,
এও সন্তান কিন্তু পুত্র নয়, তাহলে নিশ্চয়ই কন্যা বটে। কি ও সন্তান কিন্তু পুত্র নয়, তাহলে পুত্র না হলে সন্তান কি হতে পারে? অবশ্যই কন্যা বা ডটার হবে, তাহলে কন্যা হবে অ্যান্সার। ফলে অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটায় আসবো। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, বলছে 11, 15, 23, 39 এই ধারার পরবর্তী পদ কী হবে? তাহলে প্রথমে 11, তারপর 15, তারপর 23, তারপর 39, এই সিরিজের পরের নেক্সট টার্ম কত হবে? বলো 11 থেকে 15 কত বেড়েছে? 4। 15 থেকে 23 কত বেড়েছে? 8। 23 থেকে 39 কত বেড়েছে? 16। মানে বুঝতে পারছো ডবল ডবল করে বাড়ছে। প্রথমে 4 বেড়েছে, 4-এর ডবল 8 বেড়েছে, 8-এর ডবল 16 বেড়েছে, এবার 16-র ডবল 32 বাড়বে। তো এবার আমাকে বলো 39 এবং 32 যদি আমরা যোগ করি কত পাবো? 71 পাবো না? তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 71, অর্থাৎ অপশান ঘ 71। চলো নেক্সট প্রশ্নটায় আসি। বলছে একটা মিনিটের কাঁটা 20 ডিগ্রিতে কত কোণ করবে? আমি একটু আগেই তোমাদেরকে বুঝিয়েছি 1 ডিগ্রি কোণ করলে মানে 1 মিনিট গেলে 6 ডিগ্রি কোণ তৈরি হয়। 1 মিনিটে 6 ডিগ্রি কোণ তৈরি হয়, তাহলে 20 মিনিটে 20 × 6, তার মানে 120 ডিগ্রি কোণ তৈরি হবে, 120 ডিগ্রি কোণ তৈরি হবে। ফলে অপশান খ হয়ে যাবে অ্যান্সার 120 ডিগ্রি। বলছে নেক্সট ফিগারটা কী হবে? তো দেখো এখানে যদি আমরা ফিগারগুলো দেখি, প্রথমে এই দিক ছিল, তারপরে এদিকে এসছে, মানে 90 কোণ করলো কি না বলো, তারপর আবার এদিকে গেছে আবার 90 কোণ করলো, তারপরে এবার ওপর দিকে গেছে, তাহলে আবার 90 কোণ করলো। এবং দেখো ওইটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, মানে প্রথমে এদিকে ছিল, তারপরে এদিকে এলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, তারপর আবার এদিকে গেলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, দিয়ে আবার এদিকে গেলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, তারপর আবার অ্যান্টি ক্লকওয়াইজ 90 ঘুরবে, মানে এই দিকে আসবে, লেফট সাইডে অ্যারো চিহ্নটা হবে। অপশান ঘ, ঠিক না? দেখো অপশান ঘ, ছবিটা দেখো, হ্যাঁ, তাহলে অপশান ঘ হয়ে যাবে অ্যান্সার। 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ টার্নিং করছে, বা রোটেট করছে। চলো নেক্সট প্রশ্নটা আসি। বলছি ইন এ সার্টেন কোড টেবল ইজ রিটেন অ্যাজ WDEOH। তাহলে দেখো আমি একবার যদি লিখি TA, বাকিটা পরে লিখবো, টি আর ডাব্লিউটা তো আগে লিখি, তেমনি তাহলে স্কাইটা কী হবে? আগে প্রথমটাই তো চেক করি। টি, বলো আমরা যদি হিসেব করি টি এর পর কী হয়? টি এর পর হয় ইউ, ভি, তারপর ডাব্লু, মানে টি থেকে ডাব্লুতে আসতে 3 ঘর এগোচ্ছে, তাই না? টি এর পর ডাব্লু, দেখো 3 ঘর এগোচ্ছে, টি, ইউ, ভি, ডাব্লু, 3 ঘর এগোচ্ছে। ঠিক তেমনি তাহলে এসের পরও 3 ঘর এগো, এসের পর এস, টি, দেন ইউ, ভি, তাহলে 3 ঘর পরে কে পড়ছে? ভি। এসের পরে 1 ঘর, 2 ঘর, 3 ঘর পরে কে পড়ছে? ভি। তাহলে প্রথমটা হবে ভি, আর কিছুই করার দরকার নেই। অপশান ক একমাত্র ভি আছে, বাকি কোনোটাতেই কিন্তু ভি নেই। দেখে নাও ভালো করে, অপশান কতে এখানে দেখো ভি আছে, এখানে আছে টি, এখানে বি, এখানে এন, তাহলে ফলে অপশান ক হয়ে যাবে আমাদের প্রপার অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নটায় আসি। পরের প্রশ্নটা দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন, দারুণ প্রশ্ন, হিসেবের প্রশ্ন। বলছে 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল, আজ 23 তারিখ হলে জন্মদিন কোন তারিখে? আগামীকাল মানে পরের দিন, তাহলে আজ 23 তারিখ, 17 দিন আগে কত তারিখ ছিল? তাহলে এর থেকে 17 বিয়োগ করো, 6 তারিখ ছিল। 6 তারিখে বলছে যে আমার আগামীকাল মানে পরের দিন হচ্ছে জন্মদিন, তাহলে আর একদিন যোগ করে দাও, 7 তারিখ, তাহলে তার জন্মদিন 7 তারিখ ছিল কিনা বল। আজকে 23 তারিখ, 17 দিন আগে মানে কত তারিখে কথাটা বলছিল? না 6 তারিখে, 6 তারিখে বলছে আমার পরের দিন, মানে 7 তারিখে তার হচ্ছে জন্মদিন। ফলে অপশান ক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটায় আসবো। দেখো পরের প্রশ্ন বলছে কোনো এক ভদ্রমহিলার সঙ্গে ভদ্রমহিলার পরিচয়ের সময় একজন পুরুষ বললেন, মহিলার পিতা আমার মায়ের একমাত্র সন্তান। মহিলার সাথে পুরুষের সম্পর্ক কি? খুব ভালো করে বোঝো। একজন ভদ্রমহিলার পরিচয় সময় একজন পুরুষ, তাহলে ধরো এইখানে একজন পুরুষ আছে, এখানে একজন মহিলা আছে। পুরুষ বলছে, এই পুরুষটা বলছে যে মহিলার পিতা ফাদার তার মায়ের, মহিলার যে পিতা তার মায়ের একমাত্র সন্তান। ভালো করে বোঝো, একজন পুরুষ বললেন মহিলার পিতা তার মায়ের একমাত্র সন্তান, তাহলে মহিলার পিতা এর যে মা, এর মাদার তার একমাত্র সন্তান, তাহলে পুরুষটা সে নিজেই কিনা বলো, অর্থাৎ এই যে ফাদারটা সে নিজেই। তাহলে যদি ফাদার হয় তার কন্যা কী হবে? অবশ্যই ওই মেয়েটি, তাহলে এখানে হয়ে যাচ্ছে কন্যা, মানে অপশান ক হয়ে যাচ্ছে অ্যান্সার। ব্যাপারটাকে বোঝো, আর একবার বলি, বলছে ভালো করে বোঝো, মহিলার পিতা তার মায়ের, এনার যে মা, মহিলার যে পিতা তার একমাত্র সন্তান, তাহলে এখানে দেখো মহিলার একমাত্র, মাইন্ডেড, তাহলে একমাত্র সন্তান, আর এ হচ্ছে তার বাবা, ঠিক আছে।
তাহলে এইটা হয়ে যাবে আমাদের প্রবলেমটার অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নটায় আসবো। হোয়াট ইজ দ্য লাস্ট, এক মিনিট, একটা মনে হচ্ছে মিস করলাম, না ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা ভুল আছে। যাই হোক, হোয়াট ইজ দ্য লাস্ট কনসোনেন্ট বিফোর দ্য লাস্ট ভাওয়েল অফ দ্য আলফাবেট? শেষ যে ভাওয়েল আছে তার আগের কনসোনেন্টটা কি, এটাই তো বলছে আমাদের। ভাওয়েলগুলো কি? এ, ই, আই, ও, ইউ, বটে। তাহলে শেষ ভাওয়েলকে ইউ, তার আগে কে কনসোনেন্ট পড়ে? আমরা জানি এস টি ইউ ভি, এস টি ইউ ভি ডাব্লিউ ইত্যাদি। তাহলে শেষ ভাওয়েল হচ্ছে ইউ, তার আগের কনসোনেন্ট টি, ফলে এখানে অপশানগুলো ঠিক নেই, টি হবে অ্যান্সার। তোমরা একটু যাচাই করে নেবে। চলো নেক্সট প্রশ্নটা দেখি। হুইচ কামস ওয়ান ইন টুইসডে, টুয়াইস ইন ওয়েডনেসডে, বাট নেভার ইন ওয়েডনেসডে? এমন কি অক্ষর আছে যেটা টুইসডেতে একবার আসে, ওয়েডনেসডেতে দুবার আসে, মানডেতে আসেই না? ওয়েডনেসডেতে ই দেখো একবার এসেছে, সরি, টুইসডেতে ইটা একবার এসেছে, ওয়েডনেসডেতে দেখো ই দুবার এসেছে, আর মানডেতে ই নাই, তাহলে ই হয়ে গেল অ্যান্সার, অপশান গ। ওকে, টুইসডে তাহলে দেখো ইটা একবার এসেছে, ওয়েডনেসডে ইটা টুয়াইস মানে দুবার এসেছে, হ্যাঁ, আর মানডেতে একবারও আসেনি মানে 0 বার এসেছে, ফলে এইটা হয়ে যাবে আমাদের প্রবলেমটার অ্যান্সার। তো চলো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করতে ভুলো না, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগলো। তাহলে আজকের মতো টাটা।